হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থিটা ফরনিক্স। আজকে আমরা নার্সিং এন্ট্রান্স পরীক্ষার জন্য তোমাদের ইংলিশ গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব, যেটা হচ্ছে প্রোনাউন। স্কুলে আমরা সবাই প্রোনাউন সম্পর্কে অলরেডি জানি, কিন্তু এখানে একটু এক্সটেন্ডেডভাবে আমাদেরকে প্রোনাউনের কিছু রুলস পড়তে হবে। তো ফার্স্টেই দেখো, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন আমরা কেন ইউজ করি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে আমরা ইউজ করি। তাহলে প্রোনাউন কেন ইউজ করব? একটা প্যারাগ্রাফে বা একটা সেন্টেন্স বারবার যখন নাউন ইউজ করব তখন সেটা শুনতে খারাপ লাগে। যাতে শুনতে ঠিকঠাক লাগে তার জন্য আমরা প্রোনাউন ইউজ করি। ফিক্সড কিছু নাউনের জন্য ফিক্সড কিছু প্রোনাউন আমরা ইউজ করি, ঠিক আছে। এরপর আসছি, প্রোনাউনের কিছু ভাগ আছে, অনেকগুলো প্রোনাউনের ক্লাসিফিকেশান আছে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট হচ্ছে, ফার্স্টেই দেখো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কাকে বলে? দ্য পার্সন স্পিকিং মানে যে পার্সন কথা বলছে সেই পার্সনের সম্পর্কে আমরা যখন যেই প্রোনাউনটা ইউজ করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দ্য পার্সন স্পোকেন টু, যাকে বলা হচ্ছে সেই ক্ষেত্রেও আমরা যে প্রোনাউন ইউজ করব সেগুলো পার্সোনাল প্রোনাউন। আর কি আছে? দ্য পার্সন স্পোকেন অফ ইউ ইজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। তাহলে ইউ এর ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি ইউ এর নাম্বারটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার সিমিলার হয়। ওকে, এরপর দেখো, আমাদেরকে প্রোনাউন জানতে গেলে পার্সন খুব ইম্পর্টেন্ট। পার্সনটা ভালো করে জানতে হবে, যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা ইংলিশ গ্রামারে জানি প্রত্যেকেই 3টে পার্সন আছে। বাংলাতে এটাকে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ বলে। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখো, আই, উই এই দুটো আমরা মেন মনে রাখি। এর সাথে সাইমেন্টেনিয়াসলি এর সাথে মি, আস, মাই, মাইন, আওয়ার এগুলো হয়। এর মধ্যে কিছু অবজেক্টিভ কেস আছে, কিছু পজিটিভ কেস আছে, সেগুলো আমরা নেক্সট পার্টে আলোচনা করব। তো মেন দুটো মনে রাখবে, আই, উই হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে এবং অন্যান্য আদার্স নাউন, যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এর সাথে সাথে আদার্স প্রোনাউনগুলো সবই কিন্তু তোমার জেনে রাখতে হবে। এরপর দেখো সাবজেক্টিভ প্রোনাউন নামটা শুনে আশা করছি কিছুটা বুঝতে পারছো তোমরা, যে সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে একটা সেন্টেন্সে যে সাবজেক্টটা ইউজ হচ্ছে, নাউনের পরিবর্তে আমরা যে সাবজেক্টটা ইউজ করছি সেইটা যখন সাবজেক্ট হিসেবে কোনো পার্টিকুলার প্রোনাউন ইউজ হবে সেটা হবে সাবজেক্টিভ প্রোনাউন। যে কোনো প্রোনাউন আমরা অ্যাজ এ সাবজেক্ট ইউজ করতে পারি না। যেমন মি, এটা আমরা কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো না। হিম, এটাও আমরা কখনো সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারবো না। তাহলে পার্টিকুলারলি কি ইউজ হবে? আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ওকে, এরপরে দেখো অবজেক্টিভ প্রোনাউনও সিমিলারলি একটা সেন্টেন্সে অবজেক্ট যখন প্রোনাউন হবে তখন সেটা অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্ট প্রোনাউন হবে মানে আমাদেরকে ফার্স্টে জানতে হবে অবজেক্ট কাকে বলে একটা সেন্টেন্সে। সাবজেক্ট আমরা প্রত্যেকেই জানি যে যার সম্পর্কে বলা হচ্ছে বা যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো, অথবা হুম। কি দিয়ে প্রশ্ন করলে যে অবজেক্টটা পাবো সেটা হবে আমাদের ডাইরেক্ট অবজেক্ট, আর হুম দিয়ে প্রশ্ন করলে যেটা সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, এবার এই দুটো অবজেক্টের যে ক্লাসিফিকেশন সেটা আমাদের জেনে রাখা খুব দরকার। তার কারণ আমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেখানে অবজেক্টের কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাই জন্য অবজেক্ট অ্যাজ এ প্রোনাউন যখন ইউজ হবে সেটা হবে অবজেক্টিভ প্রোনাউন। ওকে, তাহলে অবজেক্টিভ প্রোনাউনের ভাগগুলো আমাদেরকে দেখতে হবে। ফার্স্ট পার্সনে যদি আই দেখি তার অবজেক্টিভ প্রোনাউন হবে মি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। উই থাকলে আস, ইউ থাকলে ইউ, এরপর হি থাকলে হিম, সি থাকলে হার, দে থাকলে দেম।
তাহলে এই দিকের যে পার্টগুলো আমি ইউজ করলাম এগুলো সবই কিন্তু সাবজেক্টিভ পার্ট, তার পরিপ্রেক্ষিতে আমাদের এগুলো হবে তার অবজেক্টিভ পার্ট। আশা করছি বুঝতে পারছো যে অবজেক্টিভ প্রোনাউন কাকে বলে। ওকে, এরপর আমরা আসছি নেক্সট পার্টে, পজেসিভ প্রোনাউন। পজেসিভ কথাটার মানে কি? কন্ট্রোল করা, অধিকার, তাই তো? অধিকার ফলাতে আমরা পজেসিভ প্রোনাউনটার ইউজ করে থাকি। অধিকার মানে কি? আমার, তোমার, তার, তাদের, আমাদের, এই ধরনের প্রোনাউনগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন বলবো। সরি, আই এর ক্ষেত্রে পজেসিভ প্রোনাউন কি হয়? মাই। উই এর ক্ষেত্রে আওয়ার। ইউ এর ক্ষেত্রে ইয়োর। হি এর ক্ষেত্রে হিজ। শি এর ক্ষেত্রে হার। দে এর ক্ষেত্রে দেয়ার। তাহলে আমার, আমাদের, তোমার, তোমাদের, এগুলো সবগুলোই হচ্ছে পজেসিভ কেস। ওকে, আমরা পজেসিভ প্রোনাউন যেটা পড়লাম তার কয়েকটা এক্সাম্পল পড়ব। যেমন দেখো, সি থট দ্যাট নো বস কুড বি ওয়ার্স দ্যান হার্স। তাহলে এখানে এই হার্স ওয়ার্ডটা দেখো, সে ভেবেছে কি যে নো বস কুড বি ওয়ার্স দ্যান হার্স, মানে ওনার থেকে এত হার্শ বা এত রুড বস আর কেউ হতে পারে না। তাহলে হার্স এটা হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন। আই ওয়ান্ট টু বি ইয়োর্স ফর এভার, ইয়োর্সটা হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন। নেক্সট দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন পড়ব। এর আগে যে ক্লাসিফিকেশনগুলো সেগুলো খুব বেসিক ক্লাসিফিকেশন, এরপরে আমাদের ভ্যারাইটিগুলো আসবে। ফার্স্ট হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনটা বোঝার আগে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কোন কোন ধরনের ওয়ার্ডসগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। যেমন ধরো সেলফ যুক্ত সমস্ত ওয়ার্ড। কীরকম? ধরো হিমসেলফ, মাইসেলফ, আওয়ারসেলফস, এটা প্লুরাল হলে আওয়ারসেলফস, প্লুরাল হলে দেমসেলফস, এটসেট্রা। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা আইডেন্টিফাই করব এটার সাথে, শুধু এইটা কিন্তু মনে রাখলে হবে না, তার সাথে মনে রাখতে হবে ডেফিনেশনটা। ডেফিনেশন কি? একটা সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট যখন সেম পারসন হবে সেটাকে বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন ধরো আই টোল্ড মাইসেলফ, তাহলে আমি আমাকে বলছি, তাহলে আই এখানে সাবজেক্ট, কাকে বলছি? মাইসেলফ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই সাবজেক্ট আর অবজেক্ট সেম পারসন। নেক্সট দেখো হি হার্ট হিমসেলফ, হি আর হিমসেলফ, হিটা হচ্ছে সাবজেক্ট, হিমসেলফ হচ্ছে অবজেক্ট, তাহলে এই দুটো সেম পারসন। তাহলে এক কথায় রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝার জন্য দুটো জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, রিফ্লেক্সিভ প্রোনাউনের সাবজেক্ট এবং অবজেক্ট সেম পারসন হবে। সেকেন্ড হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনে সবসময় সেলফযুক্ত ওয়ার্ড থাকবে। ওকে, চলো নেক্সট যাই। এমফ্যাটিক অথবা ইন্টেন্সিভ প্রোনাউন। এমফ্যাসিস নয়, এমফ্যাটিক। এমফ্যাটিক এই জায়গাটা ভুল লেখা আছে। ওকে, এমফ্যাটিক প্রোনাউন কি? এমফ্যাটিক প্রোনাউন দেখতে অনেকটা রিফ্লেক্সিভের মতো, তার মানে এই সেন্টেন্সগুলোতেও সেলফযুক্ত ওয়ার্ড উপস্থিত থাকবে। তাহলে আমরা আলাদা করব কিভাবে? আগেরটায় আমরা ডেফিনেশনে কি পড়েছিলাম যে সাবজেক্ট এবং অবজেক্ট সেম পারসন হবে, বাট এখানে সাবজেক্ট অবজেক্ট সেম পারসন নয়। এমফ্যাটিক কথাটা কোন কি থেকে এসছে? এমফ্যাসিস থেকে। এমফ্যাসিস, এমফ্যাসিস মানে কি? জোর দেওয়া। তার মানে এই এমফ্যাটিক যে প্রোনাউনগুলো হিমসেলফ, ইয়োরসেলফ, মাইসেলফ, এরা কিন্তু জোর দেওয়া, একটা সেন্টেন্সে এমফ্যাসিস দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো হি হিমসেলফ ইজ হিজ বেস্ট ফ্রেন্ড, এই সেন্টেন্সটাতে আমরা যদি হিমসেলফ ওয়ার্ডটা ঢেকে রাখি বা হিমসেলফ ওয়ার্ডটা না থাকে তাহলেও কিন্তু সেন্টেন্সটা পুরোপুরি একটা কমপ্লিট সেন্স দিচ্ছে। যেমন ধরো হি ইজ হিজ বেস্ট ফ্রেন্ড, সে নিজেই তার বেস্ট ফ্রেন্ড, এটা বললেই হতো, হিমসেলফ ওয়ার্ডটার কোনো দরকারই ছিল না। কিন্তু আমরা সেন্টেন্সে এটা জোর করে এনেছি। কেন জোর দিতে? সে নিজেই তার বেস্ট ফ্রেন্ড, এই জোরটা দেওয়ার জন্য, এই এমফ্যাসিসটা দেওয়ার জন্য আমরা এটা নিয়ে এসেছি, এই সেলফযুক্ত ওয়ার্ডটা। নেক্সট হচ্ছে ইউ ইয়োরসেলফ রোড দ্য বুক।
সেমভাবে ইউ রোড দ্য বুক লিখলেই সেটা হতো, ইউর সেলফ দরকার ছিল না, কিন্তু এখানে ইউর সেলফটা দিয়েছি এমফ্যাসিস আনার জন্য। তার মানে এক কথায় আমরা যদি স্ট্রাকচারালি দেখি, পরপর সেন্টেন্সগুলো দেখো, সাবজেক্টের পরেই কিন্তু এমফ্যাটিক প্রোনাউনটা হচ্ছে, আর আগেরটাতে সাবজেক্ট, তারপরে একটা ভার্ব হয়, তারপর অবজেক্ট। যেরকম নর্মাল একটা সেন্টেন্স হয়, টেন্সের যেরকম নর্মাল নিয়ম হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, রিফ্লেক্সিভে সেই টাইপের হয় স্ট্রাকচার, আর এমফ্যাটিকে ডাইরেক্ট হি এর পরে হিমসেলফ, মানে সাবজেক্ট পরে ডাইরেক্ট এমফ্যাটিক প্রোনাউনটা আমরা দিয়ে কমপ্লিট করি। আর এটার কারণটা কি, এটা হচ্ছে এমফ্যাসিস দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করি। সেন্টেন্সের মিনিংটা পড়েই তোমরা বুঝতে পারবে যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন না এমফ্যাটিক প্রোনাউন। ওকে, পরেরটা দেখো, ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মেনলি 4 ধরনের হয়। কি কি? দ্যাট, দিস, আর একটা হচ্ছে দিস, আর একটা হচ্ছে দোজ। এই 4টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বোঝার জন্য তোমাদেরকে এই 4টা ওয়ার্ড মনে রাখলেই হবে। এবার দেখো, ডেমনস্ট্রেটিভের সাথে একটা জিনিসের কনফিউশন হয় প্রচুর, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয় এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও হয়। তাহলে আমরা কোনটার ক্ষেত্রে কিভাবে আইডেন্টিফাই করব? তোমাদের পরীক্ষায় একটা সেন্টেন্স দিয়ে দিল এবং তার মধ্যে দিস, দ্যাট, দিস, দোজের মধ্যে কোন 4টে ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড আন্ডারলাইন দিয়ে তোমাদেরকে বলতেই পারে অপশানে যে এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর ধরো দুটো অন্য অপশান থাকলো, তখন তোমাদেরকে কিভাবে সেটা তোমরা আইডেন্টিফাই করবে। দেখো, দিস ইজ মাই হাউস আর দিস হাউস ইজ মাইন। তাহলে এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে দেখো, সেন্টেন্স দুটোর মিনিং কিন্তু সেম, বাট স্ট্রাকচারটা আলাদা। দিস ইজ মাই হাউস, তাহলে দিস মানে কি, এটা হচ্ছে আমার হাউস। এইখানে দিসটা কি হিসেবে ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরেই আসছে ভার্ব। তাহলে সাবজেক্ট যখন প্রোনাউন হচ্ছে, সাবজেক্ট প্রোনাউন মানে নাউনের পরিবর্তে আসছে প্রোনাউন। ওকে, তাহলে নাউনের পরিবর্তে কি আসে, প্রোনাউন, তারপরে ভার্ব, তারপরে বাকিটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, এরপরে দেখো, দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার। তাহলে দেখো, এখানে দিসের পরে কিন্তু ডাইরেক্ট কোনো ভার্ব নেই। এখানে যেমন দিসের পরে ডাইরেক্ট ভার্ব ছিল, এখানে দিসের পরে ডাইরেক্ট কোনো ভার্ব নেই, দিসের পরে একটা নাউন আছে। তাহলে এই দিসটা প্রোনাউন হিসেবে কি কাজ করবে কখনো? কারণ প্রোনাউনের পরে নিশ্চয়ই তার নেক্সট টু নাউন হয় না, প্রোনাউনের পরেই নাউন হয় না। দিস ইজ মাই হাউস, দিস ইজ মাই হাউস, এই সেন্টেন্সটা দেখো, দিসটা হচ্ছে একটা সাবজেক্ট কী হিসেবে ব্যবহার হয়, নাউন হিসেবে ব্যবহার হয়, কিন্তু এটা কিন্তু কোনো নাউন নয়, এটা নাউনের পরিবর্তে বসেছে প্রোনাউনের পরেই দেখো ডাইরেক্ট ইজ ভার্বটা বসেছে, তার মানে এটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর দিস হাউস ইজ মাইন, এইটার ক্ষেত্রে দিসের পরে একটা নাউন আছে, তার মানে এই দিসটা, এটা কি কোনো প্রোনাউন হবে? কারণ প্রোনাউন এবং নাউন সাইমালটেনিয়াসলি বসে না। তাহলে এটা কি হবে, এই নাউন, এই হাউসটাকে কিন্তু আইডেন্টিফাই করার জন্য এই দিস ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে খুব স্লাইট একটা ডিফারেন্স আছে। আর স্ট্রাকচারালি যদি তোমরা দেখো, সবসময় ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরেই কিন্তু ভার্ব বসবে, আর এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পর একটা নাউন দরকার, কারণ অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করার জন্য একটা নাউন দরকার, সেই জন্য দেখবে সবসময় দিস বা দ্যাটের পরে একটা নাউন বসবে, তারপরে ভার্ব বসবে। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ একসাথে বুঝিয়ে দেওয়া হলো। আমাদের প্রোনাউনের ক্ষেত্রে জাস্ট প্রোনাউনটা মনে রাখলেই হবে। এরপর আমরা শুরু করব ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট কথাটার মানে তোমরা বুঝতে পারছো, অনির্দিষ্ট। আমরা ইংলিশ গ্রামারের আর্টিকেল যখন পড়েছি তখন ডেফিনাইট আর্টিকেল, ইনডেফিনাইট আর্টিকেল পড়েছি। ইনডেফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট করে যেটাকে বলা হয়, তাই তো? এখানেও সেই সেম মিনিং, অনির্দিষ্ট করে যে সমস্ত প্রোনাউনকে আমরা বোঝাবো সেগুলো হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। তার মানে কি, কোনো পার্সনকে আমরা নির্দিষ্ট করে যখন না বলে একটা জেনারেলাইজ করব পার্সনকে, তখন সেটা হচ্ছে ইনডেফিনাইট প্রোনাউন। যেমন ধরো, ওয়ান শুড স্পিক দ্য ট্রুথ, তার মানে আমরা জেনারেলাইজ করছি যে প্রত্যেককে, কোনো একজনকে বলা হচ্ছে যে তোমরা সবসময় সত্যি কথা বলো। সামবডি ইমিডিয়েটলি কলস আ ডক্টর, কেউ একজন তাড়াতাড়ি ডক্টরকে ডেকে আনো। তাহলে এর মধ্যে সামবডি মানে যে কোনো কেউ হতে পারে, আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে, যে কেউ। ওকে,
ক্যান এনিবডি সলভ দিস প্রবলেম, তোমাদের মধ্যে কি কেউ এই প্রবলেমটা সলভ করতে পারবে? তাহলে এক্ষেত্রেও কিন্তু সেম। তার মানে কি, যে সমস্ত প্রোনাউনগুলো নির্দিষ্ট কোনো পার্সনকে না বুঝিয়ে একটা জেনারেলাইজ ফর্মে রিপ্রেজেন্ট করানো হয় সেগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। এর পরেরটা আসছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কনসিডার্স মেম্বার্স অফ এ গ্রুপ সেপারেটলি রাদার দ্যান কালেকটিভলি। তার মানে একটা গ্রুপে মেম্বার্সদেরকে যখন সেপারেটলি মানে আলাদা আলাদাভাবে ডেসক্রাইব মানে বোঝানো হয় সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একসাথে না বুঝিয়ে আলাদা আলাদাভাবে বোঝানো হয়। কোনগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হয়? ইচ হতে পারে, আইদার হতে পারে, নাইদার হতে পারে, এনি হতে পারে, নান হতে পারে। ওকে, ইচ অফ দ্য স্টুডেন্টস গেট আ প্রাইজ। তার মানে একটা গ্রুপের মধ্যে প্রত্যেককে একসাথে না বুঝিয়ে আলাদা আলাদা করে বলছে যে একটা গ্রুপের প্রত্যেকে আলাদা আলাদা করে প্রাইজ পাবে। ওকে, আইদার অফ দিস রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। এই রোডের মধ্যে যে কোনো একটা রোড রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। সিমিলারভাবে নাইদার মানে নাইদার অফ দ্য অ্যাকিউজিশনস ইজ ট্রু। এই অ্যাকিউজিশনসগুলোর মধ্যে কোনোটাই ট্রু নয়। নান অফ আওয়ার স্টুডেন্টস ফেলড লাস্ট ইয়ার। আমাদের লাস্ট ইয়ারে কোনো স্টুডেন্টই ফেল করেনি। তার মানে এটাকেও পার্সোনালি আলাদা আলাদাভাবে বোঝানো হচ্ছে, একসাথে না বুঝিয়ে। এইবার দেখো আইদার আর নাইদার কোন কোন কেসের ক্ষেত্রে ইউজ হয়। যখন দুজনের মধ্যে কথা হবে, আইদার আর নাইদার শুড বি ইউজড অনলি ইন স্পিকিং অফ টু পার্সন অর থিং। দুজন পার্সন বা দুটো জিনিসের মধ্যে যখন কথা হবে তখন আইদার অথবা নাইদার এই দুটো ওয়ার্ড পার্টিকুলারলি ইউজ হবে। তাছাড়া এনি হতে পারে, নো ওয়ান হতে পারে বা নান হতে পারে। ক্লিয়ার? এরপর আসছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল হচ্ছে it is used to indicate a mutual action or relationship between two or more people or thing. The most common reciprocal pronouns are each other and one another. They are used when the action or feeling is reciprocated between the individuals or entities mentioned. তার মানে কি, যখন মিউচুয়াল অ্যাকশন বোঝাচ্ছে, দুজন অথবা অনেকজন একসাথে মিউচুয়ালি কোনো কাজ করবে, সেটার ক্ষেত্রে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন পড়ব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা যেমন 4 ধরনের ওয়ার্ডস পেয়েছিলাম, দিস, দোজ, দিস আর দ্যাট, 4টে ওয়ার্ড পেয়েছিলাম। তার মধ্যে এইখানেও রেসিপ্রোকালে পার্টিকুলার দুটো ওয়ার্ড হয়, সেটা হচ্ছে ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার। ইচ আদার মানে দুজনের মধ্যে যখন আমরা কথা বলবো, দুজন কোনো কাজ মিউচুয়ালি করছে তখন সেটা ইচ আদার, আর যখন অনেকে সেই জিনিসটা একসাথে করছে সেটা হচ্ছে ওয়ান আনাদার। দে লাভ ইচ আদার ডিপলি। তারা দুজন দুজনকে খুব গভীরভাবে ভালোবাসে। তাহলে এই ইচ আদারটা কোন সেন্সে? দুজনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। দ্য টিমস কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার অন দেয়ার সাকসেস। তাহলে টিমস মানে কি বোঝাচ্ছে? মোর দ্যান টু। তাহলে দুজনের বেশি মিলে একটা টিম হয়, সেই জন্য সেটার ক্ষেত্রে দেখো ওয়ান অ্যানাদার আমাদের হলো। ফ্রেন্ডস অফেন শেয়ার সিক্রেটস উইথ ইচ আদার। এখানে ফ্রেন্ডস মানে দুজন ফ্রেন্ডের মধ্যে হলে তখন ইচ আদার হবে, যদি হয় একের বেশি মোর দ্যান টু তখন ওয়ান অ্যানাদার হবে, কোনো প্রবলেম নেই। এরপরে আসছি আমাদের রিলেটিভ প্রোনাউন। এবার রিলেটিভ প্রোনাউন আমাদের জানতে গেলে আমাদেরকে জানতে হবে রিলেটিভ ক্লজ। ক্লজ যখন আমরা পড়েছি তার মধ্যে যেটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ থাকে সেটাকেই আমরা রিলেটিভ ক্লজ বলি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে কি হয়? একটা নাউন থাকে, সেই নাউনটাকে ডেসক্রাইব করার জন্য আমাদের WH একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেইটা হয়ে যাচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ, বা মানে সেই পুরো ক্লজটাকে আমরা রিলেটিভ ক্লজ বলবো, এবং যে WH ওয়ার্ডটা আলাদা করে বলা হয় সেটাই হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। দেখো দ্য ওম্যান হু ইজ স্ট্যান্ডিং বাই দ্য ডোর ইজ মাই নেইবার। তাহলে এই যে WH ওয়ার্ডটা হু কাকে বলছে? দ্য ওমেনকে বলছে। তাহলে দ্য ওমেনকে এখানে ডেসক্রাইব করছে হু ওয়ার্ডটা, সেই জন্য এই পুরো অ্যাডজেক্টিভ ক্লজটার মধ্যে যে WH ওয়ার্ডটা পার্টিকুলারলি আছে সেটা হবে আমাদের রিলেটিভ প্রোনাউন। পরেরটা দেখো দ্য স্টুডেন্টস, এটাও একটা নাউন, সেই নাউনকে এই হুজ ওয়ার্ডটা দিয়ে আমরা ডেসক্রাইব করছি, এটা হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন। দিস ইজ দ্য বুক দ্যাট আই ওয়াজ টকিং অ্যাবাউট। এখানে দেখো একটা দ্যাট হচ্ছে, এবার দ্যাট এই ওয়ার্ডটাও আমরা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইউজ করি। জেনারেলি যত রকম WH ওয়ার্ডস আছে, হুইচ, হুম, হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াট, হুজ, হু, যত রকম হাউ, এগুলো প্রত্যেকটাই কিন্তু রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ইউজ হতে পারে। এছাড়াও একটা এক্সট্রা হয় দ্যাট। দ্যাটটা আমরা হুইচ সেন্সে বা হোয়াট সেন্সে ইউজ করি। দিস ইজ দ্য বুক
হুইচ আই ওয়াজ টকিং অ্যাবাউট, এইটাকে আমরা হুইচ না বলে দ্যাট দিয়েও ইন্ডিকেট করতে পারি। তাহলে একটা আমাদেরকে ক্লজ জানতে হবে, ক্লজটার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ সেইটা জানতে হবে। সেই অ্যাডজেক্টিভ ক্লজ জানার পর আমাদেরকে যে WH ওয়ার্ডটা আছে সেইটাকে রিলেটিভ প্রোনাউন হিসেবে আইডেন্টিফাই করতে হবে। এরপরেরটা সব থেকে সোজা, যেটা আমরা সেন্টেন্স পড়ার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স পড়েছি, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে WH ওয়ার্ডসগুলো ইউজ হয় সেইগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা হচ্ছে সবথেকে কঠিন, একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেন্টেন্সটার শেষে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন আছে। তো সেটার ক্ষেত্রে আমাদের যে WH ওয়ার্ডটা সেটা হয়ে যাচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানেও দেখো টু হুম did you give the gift, what is the caption of the France, what is the capital of the France। তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেন নর্মাল যেগুলো ইন্টারোগেটিভ কোয়েশ্চেন হয় সেই ইন্টারোগেটিভ কোয়েশ্চেনের যে WH ওয়ার্ডটা সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা হচ্ছে সবথেকে ইজি। আচ্ছা, এত দূর অবধি হয়ে গেল আমাদের প্রত্যেকটা প্রোনাউনের, আমাদের যা যা প্রোনাউন আছে তার প্রত্যেকটা ডেসক্রিপশন। এবারে আমরা আসবো ইম্পর্টেন্ট প্রোনাউনের কিছু ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন, যেগুলো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো ফার্স্ট হচ্ছে, যদি আমরা একটা সেন্টেন্সে দেখি যে 3 ধরনের পার্সন একসাথে আছে, ধরো একটা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন দিয়ে সেন্টেন্সটা আমাদের কন্টিনিউ চলছে, সেরকম যদি হয় সেটার ক্ষেত্রে আমাদের একটা অর্ডার আছে, সেই অর্ডারটা আমাদেরকে মেনটেন করতে হয়। আমরা পরপর যে কোনো অর্ডারে আমরা মানে ওয়ার্ডসগুলোকে সাজাতে পারি না। শুধু মনে রাখবেন নর্মাল যে সেন্টেন্সগুলো থাকে সেটার ক্ষেত্রে আমাদেরকে অর্ডার ফলো করতে হবে 2, 3, 1। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। 2, 3, 1 মানে 2 হচ্ছে ফার্স্ট হবে আমাদের সেকেন্ড পার্সন, তারপর হবে থার্ড পার্সন, এবং তারপরে হবে আমাদের ফার্স্ট পার্সন। এটা হচ্ছে আমাদের নর্মাল অর্ডার। যেমন ধরো আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখে নিই, ইউ, হি অ্যান্ড আই উইল টেক দ্য এক্সামিনেশন। তাহলে দেখো এখানে ইউ আছে সেকেন্ড পার্সনে, হি আছে থার্ড পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে এটার অর্ডারটা কি হলো 2, 3, 1। সেরকমই ধরো আমরা একটা সেন্টেন্সে 3টে পার্সন না দেখো, যে কোনো 2টো পার্সন দেখলাম, ধরো আছে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সনের মধ্যে আগে কে আসবে? সেকেন্ড পার্সন, তারপরে হবে ফার্স্ট পার্সন। যদি দেখো থার্ড পার্সন আর ফার্স্ট পার্সনের মধ্যে, তখন আগে আসবে থার্ড, তারপরে সেকেন্ড, এরকম অল্টারনেটিভলি হবে। ওকে, এরপর একটা নিয়ম আছে যেটা হচ্ছে আমাদের, if the persons of 2 out of 3 persons are used in a single sentence and they confesses their sin or wrong doings, the order should be 1 to 3। মানে কোনো নর্মাল সেন্টেন্স ছাড়া কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি কোনো সিন, সেটার কনফ্রন্ট করা হচ্ছে, মানে কোনো সিন, মানে কোনো পাপকে সে স্বীকার করছে বা কোনো রং ডিড করছে, কোনো খারাপ কাজ করছে বা কোনো নেগেটিভ কোনো কমেন্ট আসছে, সেটার ক্ষেত্রে আমাদের কি অর্ডার হয়? 1 to 3। মানে প্রথমে হবে ফার্স্ট পার্সন, পরে হবে সেকেন্ড পার্সন, তারপর হবে থার্ড পার্সন। যেমন ধরো আই, ইউ অ্যান্ড হি আর সিনার্স, এখানে আই হলো ফার্স্ট পার্সন, ঠিক আছে, তারপরে আসছে সেকেন্ড পার্সন ইউ, অ্যান্ড হি হচ্ছে থার্ড পার্সন, তাহলে এই অর্ডারটা মেনটেন হচ্ছে। পরেরটাও দেখো, ইউ অ্যান্ড শি হ্যাভ ডান দিস রংস, তাহলে ইউ কি হচ্ছে? সেকেন্ড পার্সন, শি মানে থার্ড পার্সন, তাহলে 1, 2, 3 মধ্যে 2, 3 হলো, কারণ 1 এখানে নেই, এই অর্ডারটাই ফলো হচ্ছে। এটা আমাদের সেকেন্ড অ্যাপ্লিকেশন গেল। এরপরে আরেকটা আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো কোনো সেন্টেন্সের যে পার্সনসগুলো যদি প্রত্যেকটাই প্লুরালে থাকে, মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের প্লুরাল কি? আই, উই হয়, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউ হয়, আর থার্ড পার্সনের ক্ষেত্রে দে হয়। এই তিনটাই যদি প্লুরালে থাকে তখনও আমাদের অর্ডারটা কি হবে? তখনও হবে আমাদের 1, 2, 3। If all the personal pronouns are in plural form, the order should be in 1 to 3। Example কি?
উই, ইউ অ্যান্ড দে শুড ফিনিশ আওয়ার ওয়ার্ক কুইকলি। এটা নর্মাল সেন্টেন্স, কোনো নেগেটিভ কথাও আসবে না, বাট এটার ক্ষেত্রে তোমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটাই কিন্তু আমাদের প্লুরালে থাকবে। প্লুরালে হলে যেটা আমাদের নেগেটিভ হলে যেই নিয়মটা 1 2 3, এটার ক্ষেত্রেও সেম নিয়ম হয়। আচ্ছা, এরপরের আমাদের যেই নিয়মটা আছে সেটা হচ্ছে অবজেক্টিভ কেস ইজ ইউজড আফটার। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে কিছু কিছু ওয়ার্ডের পরে সবসময় আমাদের অবজেক্টিভ কেস ইউজ হয়, যেমন লেট, লাইক, বিটুইন, অ্যান্ড, বাট, এক্সেপ্ট অ্যান্ড অল দ্য প্রিপোজিশনস, এবং সমস্ত প্রিপোজিশনের পরে। এই ওয়ার্ডসগুলো যখনই দেখবে তারপরে যে প্রোনাউনটা আসবে সেটা কখনো সাবজেক্টিভ কেসে আসবে না, সেটা আসবে আমাদের অবজেক্টিভ কেসে। ওকে, তাহলে দেখো প্রথমে রং কীভাবে আমরা ইউজ করি আর কিভাবে করা উচিত সেটা দেখতে হবে। হি মকড অ্যাট আই, এই এই সেন্টেন্সটাতে দেখো অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, অ্যাটের পর আই হচ্ছে একটা সাবজেক্টিভ কেস। তাহলে এটা আমাদের রাখা যাবে না, এটা কি করতে হবে, অবজেক্টিভে কনভার্ট করতে হবে। তাহলে মি হবে এর অবজেক্টিভ কেস। এরপরে দেখো দেয়ার ইজ নো লেবার লস্ট বিটুইন হি অ্যান্ড আই, তাহলে বিটুইনটা এখানে একটা প্রিপোজিশন। এছাড়াও বিটুইনের পর আমরা দেখেছি সবসময় অবজেক্টিভ কেস হয়, তাহলে হি হচ্ছে সাবজেক্টিভ, আইও হচ্ছে সাবজেক্টিভ, তাহলে এটা হিটা হবে হিম আর আইটা হবে মি। নো বডি অ্যাটেন্ড দ্য মিটিং এক্সেপ্ট হি, তাহলে এক্সেপ্টের ক্ষেত্রেও ব্যাপারটা সিমিলার, এইটার ক্ষেত্রে হবে কি হিম, হি এর ক্ষেত্রে হবে হিম। তাহলে এরকম প্রচুর এক্সাম্পল পাবে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে পার্টিকুলার কোন ওয়ার্ডসগুলোর জন্য আমাদের অবজেক্টিভ কেস হয়, তাহলে সমস্ত রকম এক্সাম্পল তোমরা বুঝতে পারবে। এরপর দেখো আসছে ফর চয়েস অর সিলেকশন আউট অফ 2 or more অনলি হুইচ ইজ ইউজড। কখনো কখনো দেখবে, যেমন ধরো ফার্স্টের এক্সাম্পলটা দেখছি, হু ইজ হার সিস্টার ইন দ্য ক্রাউড। এই সেন্টেন্সটার মধ্যে কি বলেছে যে ক্রাউডের মধ্যে কে তার সিস্টার, তাহলে এখানে জেনারেলি দেখতে কোনো ভুল লাগছে না, বাট এইখানে হু ওয়ার্ডটা কিন্তু হবে না। যদিও পার্সনের ক্ষেত্রে দেখো হার সিস্টার আছে, তার পরিবর্তে আমরা হু জেনারেলি ইউজ করি, বাট এটার ক্ষেত্রে কি হবে দেখো, এটা হচ্ছে একটা চয়েস অথবা সিলেকশন। তাহলে হুইচ ইজ হার সিস্টার ইন দ্য ক্রাউড, ক্রাউডের মধ্যে কে তার সিস্টার, এই চয়েসটার জন্য এখানে কিন্তু হুইচ ইউজ করতে হবে। নেক্সট দেখো হু অফ দ্য ওয়ার্কার্স হ্যাজ ডান ইট, একই রকমভাবে ওয়ার্কার্সদের মধ্যে কে এটা করেছে, এই সিলেকশনটার জন্য এখানে হু না হয়ে এখানটা হবে হুইচ। এরপর আমাদের নেক্সট পয়েন্ট আসছে, পরের আমাদের যে নিয়মটা, সাম ইজ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স টু এক্সপ্রেস কোয়ান্টিটি অর ডিগ্রি। তার মানে আমাদের একটা সেন্টেন্সে সাম এই ওয়ার্ডটা আমরা যে কোনো সেন্টেন্সে ইউজ করতে পারি না, একটা হ্যাঁবাচক যে সেন্টেন্সগুলো হয় সেক্ষেত্রেই আমরা সাম ইউজ করব ডিগ্রির কোয়ান্টিটিটা এক্সপ্রেস করার জন্য। এনি ইজ ইউজড ইন নেগেটিভ অর ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এনি এই ওয়ার্ডটা আমাদের নাবাচক যে শব্দ নেগেটিভ সেন্টেন্স আর প্রশ্নবোধক যে বাক্যগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ইউজ করব। যেমন এক্সাম্পল হিসেবে দেখো উই শ্যাল বাই সাম বুকস, উই শ্যাল বাই সাম বুকস, কারণ এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, একটা হ্যাঁবাচক শব্দ, সেই জন্য এখানে একটা সাম ইউজ হলো। আর উই শ্যাল নট বাই এনি বুকস, এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, সেই জন্য একটা নেগেটিভ সেন্টেন্স। এখানে আমরা উই শ্যাল নট বাই সাম বুকস আমরা করতে পারবো না, তার কারণ এনি সবসময় নেগেটিভ অথবা ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইউজ হয়। সিমিলারলি দেখো হ্যাভ ইউ বট এনি বুকস, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, পরের নিয়মটার ক্ষেত্রে আসি, হোয়েন ইন আ সেন্টেন্স ওয়ান ইজ ইউজড অ্যাজ এ সাবজেক্ট, মানে একটা সেন্টেন্সে ওয়ান এই ওয়ার্ডটা যখন সাবজেক্ট হিসেবে কাজ করবে, তার সাইমেন্টেনিয়াসলি যতগুলো প্রোনাউন আসবে সেই প্রত্যেকটা প্রোনাউন ওয়ান বা ওয়ান্স দিয়ে আসবে। মানে পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ওয়ানের পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে আসবে, বা তার পরিপ্রেক্ষিতে যে অন্যান্য প্রোনাউনগুলো আসবে সেটা ওয়ানই থাকবে, কারণ ওয়ানের আমরা এখানে কোনো জেন্ডার জানি না, ম্যাসকুলাইন জেন্ডার হতে পারে, ফেমিনাইন জেন্ডারও হতে পারে, সেই জন্য ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু হিজ ডিউটি অর হার ডিউটি না। ওকে, ওয়ান মাস্ট ফিনিশ ওয়ান্স টাস্ক ইন টাইম, দেখো ওয়ান্স এখানে পজিটিভ কেসে অ্যাপোস্ট্রফি এস দিয়ে হলো। তাহলে এখানে আমাদের পুরো প্রোনাউনের চ্যাপ্টারটা কমপ্লিট হলো। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে কোনো অসুবিধা থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও।